চট্টগ্রাম বন্দর আমার কাছে কোনো অপরিচিত জায়গা না, যেহেতু এখানেই বড় হয়েছি। ছাত্র অবস্থাতেও এখানে এসেছি জাহাজ দেখার জন্য, এবং যখন জাহাজ থেকে মাল খালাসের দৃশ্য, সেই দৃশ্য ভিন্ন জিনিস। খোলের ভেতরে গিয়ে মাথায় করে বস্তা বস্তা উপরে ওঠাচ্ছে, তারপরে ক্রেন আসলো, ক্রেন দিয়ে পরবর্তী পর্যায়ে, সেই পর্যায় থেকে চট্টগ্রাম বন্দর আজকে বর্তমান পর্যায়ে এসছে। কিন্তু বরাবরই দুঃখ, এটার পরিবর্তন এত শ্লথ কেন? দুনিয়ার সব দিকে পাল্টে যাচ্ছে, আমাদের এখানে এটা পাল্টায় না কেন? এটা আজকের প্রশ্ন না। একজন চট্টগ্রামবাসী হিসেবে এই পথে আসা যাবার ক্ষেত্রে দেখা হয়, বিশেষ করে যখন গাড়ি চলে না, আটকে যায়, কি হলো, ট্রাক ভর্তি রাস্তা, মাল খালাস করতে পারতেছে না, এদিকে প্লেন মিস করে ফেলছি, এই দুর্ভাবনা। কাজে এটা সম্বন্ধে চিন্তা না করে উপায় নেই। কথাবার্তা বলেছি, মাঝে মাঝে লেখালেখি করেছি এটা নিয়ে। এবার যখন সুযোগ পেলাম, প্রথম দিন থেকে চেষ্টা করছি যে এটার দিকে নজর দেওয়া, এটা কিভাবে এটা পরিবর্তন করা যায়। তার জন্য প্রথম দায়িত্ব দিলাম লুৎফুসের দিকে, যেটা তোমার দায়িত্ব, যেমনি পারো মারিয়ে ধরে যাই করে পারো এটাকে সোজা করতে হবে, এটাকে একটা সত্যিকার বন্দর হিসেবে তৈরি করতে হবে। আমরা খুবই ইমপ্রেস যে যেগুলো ছবি দেখালো, ভালো লাগে, গর্ব লাগে যেটা বল। কিন্তু দুনিয়া তো এখানে আটকে নাই, দুনিয়ার থেকে বহু দূর চলে গেছে। দেখার সময় মনে হলো যে এটা স্প্লিট স্ক্রিন হলে ভালো হতো। এক পাশে আমরা চট্টগ্রাম বন্দর বর্তমান এবং বিশ্ব বর্তমান পাশাপাশি দেখলে তখন বোঝা যেত যে আমাদের দূরত্বটা কোথায়। আমরা অনেক পিছিয়ে, এবং এই পিছিয়ে থাকার জন্য খুব বেশি দুঃখ দেখি না কারণ। নানা ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করে, এখানে গোলমাল, ওখানে গোলমাল। সার্বিকভাবে যেটা বিরাট পরিবর্তন দরকার, এটা কারো খুব গরজ আছে বলে মনে হয়। তো সেই জন্যই ঠেলাঠেলি করছিলাম, বারে বারে লুৎফুকে পাঠাচ্ছিলাম। তো জামানের সঙ্গে পরিচয় হয়ে তার সম্বন্ধে মিরাজ মেরাজ জামান চেয়ারম্যান সাহেব, তার কথা শুনে একটু আশ্বস্ত হলাম যে একটা লোক আছে পেছনে লেগে আছে। তো আমাদের দরকার হলো তার একটু সাহায্য করা। তারপর সাকাওয়াতকে বললাম যে আমি এক করতে শুনতে চাই না, সব এটার পেছনে থাকো, এটা অমুক তারিখের মধ্যে এগুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা, তাদের হাতে দিয়ে দিতে হবে, যেভাবেই হোক। মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে, মানুষকে রাজি করে করার দরকার নেই, রাজি করেই করতে হবে। এমন এমন একটা বিষয়, এটা পুরো জিনিসটা শুনলে রাজি হওয়ার কোনো কারণ নেই। সবাই চায় তার ভালো হোক, না বুঝার কারণে যে মনে হলো যে না আমার ক্ষতি হবে, ওইটা হলে ভালো হবে না, ওটা তো আমাদের ছিল, খেতে কেন দিচ্ছেন, এসব কথা আছে। যখন দেখবো যে না এটা সবার জন্য ভালো হবে, তাহলে আমার আপত্তি নেই। আসার আগে আবার পাঠালাম আশিককে, যাওয়ার একটু ব্যাখ্যা করা সবার সাথে যে আমরা কি করতে চাচ্ছি, কেন চাচ্ছি। সেও চেষ্টা করল। আমার এই চিন্তাটার কারণটা হলো, বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, হয় অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। কারণ চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতায়, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি করো, ঝাপাঝাপি করো, কিছু হবে না। তুমি একজনকে বোঝাচ্ছিলাম যেটা কেন আমি এরকম মনে করছি। আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড
যদি দুর্বল হয় তুমি ডাক্তার বৈদ্য সবকিছু আনো, মেরামত হবে, কিন্তু চলে না। ছোট্ট একটা হৃৎপিণ্ড, তার মধ্যে হলো রোগাক্রান্ত। এই হৃৎপিণ্ডকে তুমি যতই ঠেলাঠেলি করো, ভিতরে বেশি রক্ত সঞ্চালন হবে না। এই যদি আমরা একমত হই যে বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর, তাহলে ওটার যে সাইজের বন্দর আছে, যে সাইজের হৃৎপিণ্ড আছে, ওই সাইজের চলে না। এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে, তাহলে এটা পাম্প হবে, সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে। এখান থেকে অর্থনীতি সচল হয়ে না তার নারী দিয়ে উপরের দিকে যাবে, সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে, আবার সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে। এটি হলো হৃৎপিণ্ডের কাজ, এটি হলো বন্দরের কাজ। বন্দর আরো আছে, কিন্তু এটা হলো একেবারে কেন্দ্রীয়, সবচেয়ে বড় যে জিনিসটা। এখান থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে। কাজে আমরা বললাম যে পৃথিবীর সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো। দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে, কিন্তু কাজটা হচ্ছে না। আমি বারে বারে সবার কাছে আবেদন করছি, এটা তাড়াতাড়ি করে হবে। যত দিন যাবে আমরা এই হৃৎপিণ্ডকে আর ওইভাবে স্থাপন করতে পারবো না। আমাদের যে সুযোগ আছে, এই সুযোগে আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজে, যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে, বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে, এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না। কাজে আমাদের কাছে এটা পেছনে যেতে হবে। এবং তার সঙ্গে আবার যোগ করলাম, এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, সেভেন সিস্টার্সের কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই। নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই, কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে। আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই, এটা আমাদেরও লাভ, তাদেরও লাভ, আমাদেরও লাভ। এটা এমন নয় যে তাদের মেহেরবানি করি, মেহেরবানির বিষয় না। এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয়, সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব। এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। রক্ত সঞ্চালন হবে না সেখানে, অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে। এটা আমাদের কারো কাম্য না, তাদেরও কাম্য না, আমাদেরও কাম্য না। আমরা চাই যে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই, শক্তিটা পাই, অর্থনৈতিক শক্তি জেগে ওঠে। আমরা যে আজকে চট্টগ্রাম বন্দরের কথা বলছি, এখানে স্ক্রিনে আমরা দেখছি বন্দরের পরিস্থিতি। আমাদের মতো দেশে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি, কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি, তার এরকম 20টা 30টা বন্দর টার্মিনাল ভরে আছে, একদম বিশ্বমাপের, বিশ্ব সাইজে বন্দর এগুলো। সেখান থেকে তাকালে আমাদের কি খুব ক্ষীণ মনে হয়। এই হৃৎপিণ্ড দিয়ে তো রোগী বেশি দিন টিকবে না, টেকানো যাবে না। কাজে এটাকে শক্তিশালী করতে হবে, এমন শক্তিশালী করতে ক্রমাগত ভাবে এটা শক্তিশালী করতে হবে। একবার শক্তিশালী করে দিয়ে ওখানে চিটান দিয়ে হবে না। তো সেখানেই আছে আমাদের চ্যালেঞ্জ। যে টিমের কথা বললাম আমরা, লুৎফে, সাকাওয়াত, আসিফকে ওর মধ্যে ঢুকালাম, আর যারা এখানে বন্দর কর্তৃপক্ষ, চেয়ারম্যান, তারা সবাই মিলে একটা বড় টিম, যেটা এই পরিবর্তনকে সম্ভব করে। মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশিকে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না, দলে দলে যান, যখন বন্ধ করে দিয়ে যে হাহাকার করছে, কেন যেতে দিচ্ছে না? দেখছি আমরা এখানে স্বাস্থ্য নাই, স্বাস্থ্যের জন্য শুধু যান। কাগজ চলে দেখা যায় নেতারা সিঙ্গাপুরের চিকিৎসার জন্য যাচ্ছে,
ব্যাংককে চিকিৎসার জন্য যাচ্ছে, কিন্তু বন্দর না না এখানে আর কেউ আসতে পারে না। ভাই আমাদের চিকিৎসার দরকার, তো এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার, তাহলে বিদেশি ডাক্তার আনতে হবে, তো উপায় নাই আমাদের। আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট আকারে আমাদের বানিয়ে দিতে পারে, কোনো সমস্যা যেন আমাদের না হয় কোনো কাজ। এই হৃৎপিণ্ড ক্রমাগত মজবুত হবে, ক্রমাগত শক্তিশালী হবে, ক্রমাগত বৃহত্তর হবে। সেটার নামই তো হলো জাতি। তা না হলে আমাদের সামনে চ্যালেঞ্জটা হলো আর 10 রকম জাতি আমাদের মতো অবস্থাতে, উপর থেকে না, আমাদের মতো, আমাদের থেকে অনেক খারাপ অবস্থাতে আমাদেরকে ডিঙ্গিয়ে শত শত মায়ের আগে চলে যাচ্ছে। আমরা কেন হতভাগা জাতি হলাম? এটা পরিবর্তন করতে পারবো না। কাজে আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে, এটা আমাদের লাভ। একটা লাভ হলো এর পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ লাগছে না। এটা মজার জিনিস তাদের সঙ্গে, বিল্ড, অপারেট এন্ড ট্রান্সফার। তোমরা বানাও, তোমরা কাজ করো, রোজগার করো, এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে, আমরা 1 পয়সা খরচ করবো না। কাজে পয়সা বেঁচে গেল, কাজটা হয়ে গেল। তারা যখন কাজে নামবে, তারা দুনিয়াতে শত শত কোর্ট পরিচালনা করে, ওরা হলো দুনিয়ার সেরা। যাদের কথা আমরা বলছি, যাদের সঙ্গে আমরা কাজ করছি, তারা হলো দুনিয়ার সেরা। যেগুলো বন্দরে যান তাদের মাথা দেখবে, এই যে এখানে বসে আশেপাশে। কাজে তারা যখন একটা বন্দরের দায়িত্ব নেয়, তারা আমাদের মতো করে বানাবে না। তারা সেই পর্যায়ে বন্দর চালায় দুনিয়াতে, কারণ এটা তাদের বন্দর। লিজ যখন দিয়েছি, তারা যখন বানাচ্ছে, এটা তাদের বন্দর, তাদেরকে রোজগার করে টাকাটা উঠাতে হবে। তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে এটাকে বানাবে। কথাটা এখানে শেষ হলো না যে তাদের প্রযুক্তি দিয়ে বানাবে। তারা আগে যত টার্মিনাল বানিয়েছে, বন্দর বানিয়েছে, যেখানে যেখানে বানিয়েছে, তাদের অভিজ্ঞতা হয়েছে, তাদের সেই সর্বশেষ প্রযুক্তি, সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে। যখন শুরু করেছিল তখনকার অভিজ্ঞতা না, যখন এখন যেটা করছে যে এই বন্দরে আমরা এমন করবো যাতে টাকাটা তাড়াতাড়ি তুলতে পারি, আরো বেশি টাকা উঠাতে পারি, এটা আমাদের লাভ। তোমরা যন্ত্রটা বানিয়ে দিয়ে গেলে, আমরা এটা চালাবো এখান থেকে, তোমাদের মেয়াদ যখন শেষ হয়ে যাবে। আমাদের টাকা লাগলো না, আমাদের অভিজ্ঞতা লাগলো না, তাদের অভিজ্ঞতা দিয়ে শুরু হলো। আমরা প্রযুক্তির শেষ মাথা থেকে শুরু করলাম, উচ্চতম শীর্ষ থেকে শুরু করলাম, সেটুকু আমরা পেলাম। যখন সবাই হা হা করে, আমাদের আমাদের সব চাকরি চলে গেল, তেমন ওরা যে আসছে, ওরা কি তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসবে, শ্রমিক নিয়ে আসবে যে চালানোর জন্য? ওরা তো তোমাদের এখান থেকে লোক নিয়ে যায় তাদের চালানোর জন্য। কাজে এই কারখানা, এই বন্দর চালাতে হলে আমাদের লোকে তো চালাবে, এটার থেকে গত্যন্তর নেই। কারণ আমাদের লোকে শিখিয়ে দিলে খুব সহজে সে শিখে ফেলে, তার লাভ, খরচ কম। চিন্তা করো, এক ইউরোপ থেকে শ্রমিক এনে যদি আমাদের বন্দর চালাতে হয়, ওই ব্যবসা লাভ উঠবে। এখানকার মানুষ দিয়ে তাকে চালাতে হবে যদি বন্দর চালাতে হয়। বলছে তারা তো যন্ত্রপাতি এনে ফেলবে, কম লাগবে, ঠিক কথা, কিন্তু বন্দরও তো বড় হবে, ক্যাপাসিটিও বড় হবে। কাজে যেখানে আগে 1 জন লাগতো, এখন বন্দর বড় হওয়ার ক্ষেত্রে 5 জন লাগবে। প্রযুক্তি সত্ত্বেও সেটা রয়েছে। আমার দৃষ্টি সেটা না, সেই যুক্তিকে আমি বলি না যে হ্যাঁ যুক্তি। আমি বলি যে যদি 5 বছর লাগে, আজকে কন্ট্রাক্ট দিয়ে দিলাম, সই করে দিলাম, 5 বছর লাগলো এটাকে বন্দর হিসেবে পরিচালনা করতে, ধরলাম 30 সাল, 30-31